কিছুক্ষণ আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গে পর্যালোচনা বৈঠক ইতিমধ্যেই করেছেন, অর্থাৎ উত্তরবঙ্গের পরিস্থিতি নিয়ে সঙ্গে পুরস্কৃত করেছেন যারা সাহায্যের জন্য একেবারে 100% ঝাঁপিয়ে পড়েছেন। একটু আগে যে কথা বললাম, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই পর্যালোচনা বৈঠক করলেন এবং প্রশাসনের শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠক করলেন। মূলত এই ঘটনা ঘটার পর উত্তরবঙ্গে এই মারাত্মক পরিস্থিতি তৈরি হওয়ার পর সাধারণ মানুষ কী অবস্থায় রয়েছেন, তাদের উদ্ধার কাজের জন্য সরকারের তরফ থেকে ঠিক কী কী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, আর কোন কোন জায়গায় কাজ বাকি রয়েছে, এই সমস্ত কিছুই তিনি পর্যালোচনা করলেন এবং তারই সঙ্গে সম্মানিত করলেন, স্যালুট জানালেন বারবার করে। ঠিক কি বলেছেন তিনি, শোনাবো। সেটা একটা টেম্পোরারি যে ব্রিজ আমরা করছি, পিডব্লিউডি ইঞ্জিনিয়াররা খুব ভালোভাবে কাজটা করছেন অন্তরার নেতৃত্বে। সেটা আর 7 দিনের মধ্যে হয়ে যাবে। প্লাস তার পাশে একটা পাকা ব্রিজ হচ্ছে, ইমিডিয়েট হেঁটে যাওয়ার জন্য একটা করে দেওয়া হয়েছে, কিন্তু একটা ব্রিজ পাইপ দিয়ে করা হচ্ছে, যেটা যতক্ষণ পাকা ব্রিজটা কমপ্লিট না হবে করা। পাকা আগে আমরা দেখেছিলাম ব্রিজটা কন্ডিশন ভালো নয়, আমরা পাকা ব্রিজ শুরু করে দিয়েছিলাম 1 বছর 1.5 বছর আগে। একটা ব্রিজ তৈরি করতে 2-2.5 বছর টাইম লাগে, আপনারা তো জানেন। মধ্যে দিন রাত পরিশ্রম করে পিডব্লিউডি, সিভিল ডিফেন্স, ফায়ার ব্রিগেড, পুলিশ, আমার ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন সকলে কাজ করছে। ফলে মিরিকের যেদিকটা আমি গেছিলাম দুদিয়া ব্রিজের কাছে প্রথম, সেখানে অলরেডি একটা পায়ে হাঁটার ব্যবস্থা করা হয়েছে এবং একটা টেম্পোরারি ব্রিজ করে দিচ্ছি আমরা 7 দিনের মধ্যে। এই ঘটনা ঘটার পর বেশ কিছুদিন কেটে গিয়েছে এবং একেবারে প্রথম থেকে সিএনএর প্রতিনিধিরা বিভিন্ন জায়গায় ছড়িয়ে রয়েছে এবং তারা সমস্ত আপডেট আপনাদের সামনে তুলে ধরেছে। আজও এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন এই সফর করছেন বা পর্যালোচনা বৈঠক করছেন, তখনও কিন্তু আমাদের প্রতিনিধিরা বিভিন্ন জায়গায় ছড়িয়ে রয়েছে এবং সমস্ত প্রতিবেদন তুলে ধরছে। রিলিফ, বিভিন্ন জায়গায় রিলিফের যে ব্যবস্থা করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে, এ নিয়ে মুখ্যমন্ত্রী কি বলেছেন শোনাবো। রিলিফ ক্যাম্প চলছে, সুকিয়া প্রকৃতি যে রিলিফ ক্যাম্প চলছে, আমি সেখানে দেখা করে এসেছি। আমাদের যে আপ ক্যাম্প চলছে, আমার পাড়া আমাদের সমাধান, প্রতি ব্লকে 10,000 টাকা করে 10 লাখ টাকা করে দেওয়া হচ্ছে নিজস্ব কাজ করবার জন্য। তার মধ্যে আমরা এক্সটেনশন করে দিয়েছি ফ্লাডে বা ন্যাচারাল ক্যালামিটিস প্লাস ফ্লাডে, ল্যান্ডস্লাইডে যাদের সমস্ত ডকুমেন্ট হারিয়ে গেছে, তারা রিলিফ ক্যাম্প থেকে অ্যাপ্লাই করলেই রিলিফ ক্যাম্পের সামনেই আমরা কিন্তু করে দিয়েছি। এখানে ডক্টরস ক্যাম্প আছে along with all medicines and also the lost document relief camp is also there. কোথাও দৌড়াতে হবে না, তাদের কাগজপত্র, সার্টিফিকেট, আধার কার্ড থেকে শুরু করে যা যা হারিয়েছে তাদের পেতে পারে। বাচ্চাদের বই হারিয়ে গেছে থেকে শুরু করে তাদের স্কুল ড্রেস থেকে শুরু করে সবকিছু ব্যবস্থা করা হচ্ছে। এরই সঙ্গে ক্ষতিগ্রস্ত মূলত কোথায় কোথায় রয়েছে তার বিস্তারিত রিপোর্ট যেমন মুখ্যমন্ত্রীকে তুলে দেওয়া হয়েছে এবং তা মূলত বিভিন্ন জায়গার ছবি ঠিক কি, এখনকার পরিস্থিতি বা কি জানানো হয়েছে, যার মধ্যে মিরিক সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মুখ্যমন্ত্রী বলেছেন। কি বলেছেন মিরিক সম্পর্কে শোনাবো। দার্জিলিং এবং কালিম্পং জেলার রিপোর্ট দেখলাম, দার্জিলিং একটা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, মিরিকটা বিশেষ করে, এবং দার্জিলিং এর রোহিণী রাস্তাটা ল্যান্ডস্লাইড হয়েছে। পিডব্লিউডি অন্তরারা ইঞ্জিনিয়ারকে দিয়ে কাজ করছেন এবং ওটা নিচ থেকে বেরিয়ে গেছে। সুতরাং আমরা ভেবেছিলাম ওটা তো সহজে হবে, জিটিও সহযোগিতা করছে, সুতরাং ওটা কিন্তু একদম পুরো নিচের থেকে করতে হচ্ছে। ফলে আরো 10-15 দিন টাইম লাগবে নাকি। দার্জিলিং এবং উদ্ধার কাজের প্রসঙ্গ যেমন আসছে, তার পাশাপাশি উদ্ধার ইতিমধ্যেই যাদেরকে করা হয়েছে এবং তার জন্য প্রশাসন যে ঝাঁপিয়ে পড়েছে সে প্রসঙ্গেও মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেছেন শোনাবো। 9টি ব্লক, 4টি পৌরসভা, 70,000 পিপলস আর টোটালি suffering for these natural calamities. We rescued about 1,300 ह्यूमन बींग। हमने 1,300 से ज्यादा आदमी को हम रेस्क्यू किया है। 1,300 বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে শুধু দার্জিলিং এ। অন্য জেলার টাইম পরে বলবো। এখানে 17 রিলিফ শেল্টার ও গ্রুয়েল কিচেন চালু করা হয়েছে। টুতে প্রায় 30,000 মানুষকে রান্না করা খাবার দেওয়া হচ্ছে। এখনো প্রায় 750 মানুষ রিলিফ সেন্টারে আছেন।
আমি নিজে কালকে মিরিকে গিয়ে মৃত পরিবারের সাথে দেখা করে এসেছি। এইমাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা বললেন যে মৃতের পরিবারের সঙ্গে দেখা করে এসেছেন এবং আগেই তিনি বলেছিলেন যে মৃতের পরিবারকে আর্থিক সাহায্য তুলে দেওয়া হবে, সঙ্গে চাকরি তাদেরকে দেওয়া হবে। সেই প্রসঙ্গেও মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেন শোনাবো। 32 জনকে, দার্জিলিং 21, মিরিক নিয়ে, জলপাইগুড়ি 9, নাগরাকাটা ভাঙা, সবাইকে কিন্তু 5 লক্ষ টাকা করে পরিবারকে তুলে দেওয়া হয়েছে এবং একজন করে বাড়ির স্পেশাল হোমগার্ডের চাকরি পুলিশ থেকে দেওয়া হয়েছে। এগুলো আমি নিজে হ্যান্ড ওভার করে এসেছি। আমরা হারিয়েছি 32 জনকে, দার্জিলিং 21, মিরিক নিয়ে, জলপাইগুড়ি 9, নাগরাকাটা ভাঙা, সবাইকে কিন্তু 5 লক্ষ টাকা করে পরিবারকে তুলে দেওয়া হয়েছে এবং একজন করে বাড়ির স্পেশাল হোমগার্ডের চাকরি পুলিশ থেকে দেওয়া হয়েছে। এগুলো ইতিমধ্যে এই ঘটনার পর বিভিন্ন ক্ষেত্রে মানুষ তারা রাজ্য সরকারকে সাহায্য করতে চান এবং এ ব্যাপারে এই ডিজাস্টারের পরিপ্রেক্ষিতে ইতিমধ্যে আলাদা অ্যাকাউন্ট তৈরি করা হয়েছে এবং সে ব্যাপারেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিস্তারিত তথ্য তুলে দিতে বলেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসকে। ঠিক কি বলেন সেই সময় শোনাবো। আমরা হারিয়েছি 32 জনকে, এর থেকে 16,000 কিটস দেওয়া হয়েছে, তাতে সব আছে। তাছাড়াও মিরিকে যখন আমি প্রথমবার এসেছিলাম ওতে 400-500 রিলিফ ক্যাম্প কিট তৈরি করে অরূপকে দিয়ে, অরূপ বিশ্বাসকে দিয়ে, আমি LBI কে দিয়ে পাঠিয়ে দিয়েছিলাম আলাদা। অর্থাৎ ডিএম কিট ছাড়াও, পুলিশের হেল্প ছাড়াও গৌতম দেবকে দিয়ে ময়নাগুড়ি পাঠিয়েছিলাম, ধূপগুড়িতে পাঠিয়েছিলাম। জলপাইগুড়ি ডিএমও খুব কাজ করছে, ওদের ওখানে নাগরাকাটায় বিশেষ করে বামুন ডাঙ্গা এবং পাশে খয়ের কুটি থেকে শুরু করে আরো কতগুলো অঞ্চল আছে ভীষণভাবে ড্যামেজ হয়েছে এবং ডিজাস্টার ম্যানেজমেন্টের একটা অ্যাকাউন্ট আমরা খুলেছি। যদি কেউ মনে করেন তাতে সাহায্য করতে চান, এটা সিএম রিলিফ ফান্ড নয়, এটাই ডিজাস্টারের রিলিফ ফান্ড, ডিজাস্টারের জন্য কাজ করার জন্য। সেখানে আপনারা সাহায্য করতেই পারেন। আমি অরূপকে বলবো ডিজাস্টার ম্যানেজ যে আমরা ফান্ডটা করেছি, আমি পাঠিয়েছি যেটা ফরওয়ার্ড করে এটা একটু সবাইকে বলে দিই। এবং ডিজাস্টার ম্যানেজমেন্ট এরই সঙ্গে সিভিল ডিফেন্সের প্রতিনিধিরা তারাও সকলে মিলে হাত মিলিয়েছিলেন প্রশাসনের কর্তা শুধু নয় কর্মীদের সঙ্গে একসঙ্গে। সিভিল ডিফেন্সের প্রতিনিধিদের উদ্দেশ্যে ঠিক কি বলেন মুখ্যমন্ত্রী শোনাবো। উদ্ধার ও প্রয়োজনীয় সহায়তা সামগ্রী পৌঁছে দেওয়ার জন্য সিভিল ডিফেন্স ভলান্টিয়ার্স, আমাদের সিভিল ডিফেন্স এখন খুব অ্যাক্টিভ হয়ে গেছে। SDRF কে আমরা আরো অ্যাক্টিভ এমন করে তুলবো, প্রোঅ্যাক্টিভ, তারা অন্যান্যদের সবাইকে পাল্লা দিতে পারে। কুইক রেসপন্স টিম SDRF তারাও ভীষণ পাল্লা দিয়ে কাজ করছে এবং তারা এফিশিয়েন্ট দ্যান এনিবডি এলস। গত মানুষদের উদ্ধার। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি রাজা সাহা। রাজা, ঘটনা ঘটার পর থেকে তুমি উপস্থিত। আজকে মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই পর্যালোচনা তথা প্রশাসনিক বৈঠকও সেরেছেন, পর বার্তা দিয়েছেন, আমরা তুলেও ধরেছি সরাসরি। এই মুহূর্তে মুখ্যমন্ত্রী কোথায় যাচ্ছেন আর কি আপডেট জানতে পারছো? মুখ্যমন্ত্রী এই মুহূর্তে এগিয়ে চলেছেন, তিনি পাহাড়ের একাধিক জায়গায় পৌঁছচ্ছেন, ধ্বংসস্তূপে পৌঁছচ্ছেন। আমরা আজকে দেখলাম যে তিনি জিটিএ ভবনে একেবারে তিনি পর্যালোচনা বৈঠক করেন এবং যে বৈঠক থেকে স্পষ্টত বেরিয়ে এলো যে ক্ষয়ক্ষতি কিন্তু ভয়ঙ্কর হয়েছে এবং তিনি মুখ্য সচিব মনোজ পন্থের নেতৃত্বে একটি কমিটি গঠন করে দিলেন, মনিটরিং কমিটি, যে কমিটিতে বিভিন্ন দপ্তরের সচিবরা যেমন থাকছেন এবং একই সঙ্গে তোমাকে বলি যে কমিটিতে একাধিক বিধায়ক তারাও কিন্তু থাকছেন এবং সব মিলিয়ে তোমাকে যেটা জানাবার চেষ্টা করি যে এই মুহূর্তে আমরা রয়েছি একেবারে দার্জিলিং। সেই দার্জিলিং এসেই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কথা বললেন এবং অনিক থাপাকে নির্দেশ দিলেন যে একেবারে সহযোগিতা করবার জন্য। ফলত এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এগিয়ে চলেছেন এবং ক্ষয়ক্ষতির পরিমাণ ঠিক কতটা সেই বিষয়টা নিয়ে কিন্তু এখনই সঠিক সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব নয়, যেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন। এবং একই সঙ্গে তিনি জেলা শাসকদের নির্দেশ দিয়েছেন প্রতিদিন মুখ্য সচিবকে রিপোর্ট তৈরি করে পাঠাতে। সেই রিপোর্টের উপর ভিত্তি করে মুখ্য সচিব জানাবেন যে প্রতিদিন কি কি অ্যাসেসমেন্ট আসছে, কি কি তথ্য আসছে। এই মুহূর্তে পাহাড়ের আঁকাবাঁকা পথ দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক যেমনটা
আমরা দেখেছি দার্জিলিং এর রিচমন্ড হিল থেকে তিনি লালকুঠি পর্যন্ত দীর্ঘ প্রায় 5 কিলোমিটার রাস্তা তিনি হেঁটে গিয়েছেন। যাওয়ার পথে রাস্তার দুপাশে আমরা দেখতে পেয়েছি, লক্ষ্য করেছি সাধারণ মানুষ, তাদের সঙ্গে তিনি কথা বলেছেন, তাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন, তাদের সঙ্গে কুশল বিনিময় করেছেন। বিভিন্ন জায়গায় রাস্তার মোড়ে মোড়ে আমরা দেখেছি যে পাহাড়ি মহিলারা, পুরুষরা, তারা প্রত্যেকে খাদা নিয়ে এসছেন, খাদা নিয়ে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সংবর্ধিত করেছেন। এই মুহূর্তে তিনি আবারও কিন্তু তোমাকে জানাই শিলাজিৎ, তিনি হেঁটে নামছেন। তুমি জানো যে পাহাড়ের এই চড়াই উচ্চাই রাস্তা, সেই রাস্তায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমনি দার্জিলিং এলে তিনি হাঁটেন, এবং আমিও এই মুহূর্তে মুখ্যমন্ত্রীর সঙ্গেই হাঁটছি। মূলত সেই জায়গায় তোমাকে বলি যে মুখ্যমন্ত্রী তিনি হাঁটছেন, এবং তিনি যেটা দার্জিলিং এর জেলাশাসককে নির্দেশ দিয়েছেন যে প্রতিটি কাজ যাতে যথাযথভাবে হয়, ত্রাণ যেভাবে দেওয়া হয়েছে, এবং আরো যদি সমস্যা হয়, যে কদিন মানুষ সমস্যায় থাকবে, গ্রুয়েল কিচেন চলবে, রিলিফ যে ত্রাণ শিবিরগুলো, রিলিফ ক্যাম্প, সেই রিলিফ ক্যাম্পগুলো চলবে। ফলত সব মিলিয়ে এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি হাঁটছেন, তিনি কথা বলছেন, এবং সাধারণ মানুষের সঙ্গে তিনি কথা বলেছেন। আমরা দেখতে পেয়েছি অনিক থাপা, তিনিও কিন্তু স্পষ্ট করে বলেছেন পাহাড়বাসীকে সহযোগিতা করবার জন্য। ফলত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একেবারে যে খ্রিস্টান কমিউনিটি রয়েছে, সেই খ্রিস্টান কমিউনিটির তরফ থেকে যে ফাদাররা এসেছিলেন। রাজা একটু আমাদের সঙ্গে থাকো। রাজা, তোমার সঙ্গে কথা বলবো এবং আমরা ছবি তুলে ধরার চেষ্টা করব। মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে হাঁটছেন এবং মানুষের সঙ্গে জনসংযোগ এবং তারই সঙ্গে কি অবস্থায় তারা রয়েছেন সেইগুলো মূলত তিনি নিজে জেনে নিচ্ছেন। দুধিয়া ব্রিজ ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনা এবং তা রিকভার করার প্রসঙ্গেই বা মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন শোনাবো। প্রয়োজনীয় দুধিয়া ব্রিজ যেটা, সেটা একটা টেম্পোরারি যে ব্রিজ আমরা করছি, পিডব্লিউডি ইঞ্জিনিয়াররা খুব ভালোভাবে কাজটা করছেন অন্তরার নেতৃত্বে। সেটা আর 7 দিনের মধ্যে হয়ে যাবে। প্লাস তার পাশে একটা পাকা ব্রিজ হচ্ছে, ইমিডিয়েট হেঁটে যাওয়ার জন্য একটা করে দেওয়া হয়েছে, কিন্তু একটা ব্রিজ পাইপ দিয়ে করা হচ্ছে, যেটা যতক্ষণ পাকা ব্রিজটা কমপ্লিট না হবে করা, পাকা আগেই আমরা দেখেছিলাম ব্রিজটা কন্ডিশন ভালো নয়, আমরা পাকা ব্রিজ শুরু করে দিয়েছিলাম 1 বছর 1.5 বছর আগে। একটা ব্রিজ তৈরি করতে 2-2.5 বছর টাইম লাগে, আপনারা তো জানেন। আমাদের দিন রাত পরিশ্রম করে পিডব্লিউডি, সিভিল ডিফেন্স, ফায়ার ব্রিগেড, পুলিশ, আমার ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন সকলে কাজ করছে। ফলে মিনিকেট যেদিকটা আমি গেছিলাম দুধিয়া ব্রিজের কাছে প্রথম, সেখানে অলরেডি একটা পায়ে হাঁটার ব্যবস্থা করা হয়েছে এবং একটা টেম্পোরারি ব্রিজ করে দিচ্ছি আমরা 7 দিনের মধ্যে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই পর্যালোচনা বৈঠক এবং সেই বৈঠক থেকে মূলত কি কি বার্তা দিলেন, কি কি সিদ্ধান্ত নেওয়া হলো, সমস্ত কিছুই জানালেন। এই নিয়েও আমরা কথা বলবো। আমাদের প্রতিনিধি রাজা সাহার সঙ্গে কথা বলছিলাম। রাজা, ধন্যবাদ। তুমি নজর রাখো মূলত কি আলোচনা হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় আর কিছু নির্দেশ দিচ্ছেন কিনা সেদিকে। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন সুপ্রতিম কর্মকার, নদী বিশেষজ্ঞ। সুপ্রতিম বাবু, একটু আমাদের সঙ্গে থাকুন, আসবো আপনার কাছে। কিন্তু তার আগে ড্রেজিং প্রসঙ্গ উল্লেখ করে আজকের এই পর্যালোচনা বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেছেন শোনাবো। Time লাগে, আপনারা তো জানেন, because Ganga is one and that is the hilly area. Then Calcutta port no dressing, Haldia port no dressing, Farakka no dressing, and resulting in which Bengal and Bihar both suffer because of non-dredging of Farakka. বর্ষাকালে তোমরা জল ছেড়ে দেবে আমাদের বাংলায়, তুমি ড্রেজিংটা তো কমসে কম করো। ড্রেজিং যদি না করো তাহলে ড্যামের প্রয়োজন নেই, ভেবে দাও ড্যাম, নদীকে নিজের মধ্যে যেতে দাও, আসতে দাও। গঙ্গায় যেমন জোয়ার হয়, ভাটা হয়, জোয়ারে জল আসে, ভাটায় চলে যায়, এমনি নদীকে ন্যাচারাল ফ্লো করতে দাও। সিকিমে 14টা হাইড্রেল পাওয়ার করেছে, ওরা বুঝতে পারছে না প্রকৃতিকে নিয়ে খেলা যায় না। টু প্লে উইথ দ্য নেচার, নেচার উইল রিটালিয়েট ওয়ান ডে। সুপ্রতিম বাবু, আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনলেন ড্রেজিং প্রসঙ্গ নিয়ে। উত্তরবঙ্গের এই পরিস্থিতিতেও ড্রেজিং এর কথা বারবার করে উঠে আসছে সামগ্রিকভাবে, কেন বলে আপনার মনে হয়? উত্তরবঙ্গের নদীগুলোর যে ভয়ঙ্কর বর্তমান অবস্থা, সেখানে উত্তরবঙ্গের নদীগুলো দেখা যায় আমরা যে প্লাবন ভূমি এবং নদীর খাত দুটো একদম সমান্তরাল অবস্থায় রয়েছে। তাই একটু বন্যা হলেও বা একটু বৃষ্টি হলে পুরো দুকুল ছাপিয়ে বন্যা আসে। তাই এই মুহূর্তে নদীগুলোকে যে করে হোক ড্রেজিং করে নদী খাতকে গভীর করাটা এটা খুবই একটি প্রাসঙ্গিক কাজ হিসেবেই উঠে আসছে। কিন্তু যেটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে নদীর
তে শুধু ড্রেজিং করলেই হবে এমনটা নয়, নদীর অববাহিকার ব্যবস্থাপনা করা দরকার। এবং উত্তরবঙ্গে যেভাবে বনভূমির চারিত্রিকগত পরিবর্তন হয়েছে, সেখানে কিন্তু আমরা দেখছি আর বেশি পরিমাণ ধস নামছে, এবং এটা যত দিন যাবে তত সেই ধসের পরিমাণ কিন্তু বাড়বে। কারণ শুধু এই ধসের পরিমাণ এই কারণে বাড়বে, কারণ যেভাবে আমরা নদী মানে পুরো অঞ্চল জুড়ে কোনো নির্মাণ কাজ করছি, সেভাবে এই একটা মুচমুচে হিমালয়কে ওপরে এতটা অত্যাচার করলে সে কিন্তু তার প্রতিক্রিয়া নেবে, এবং এই জন্য যত ভূমিধস বাড়বে তত কিন্তু নদীর সমস্যা ক্রমশ বাড়বে। তাই শুধুমাত্র নদীকে ড্রেজিং করে যে এই সমস্যার সমাধান হবে এমন নয়, নদীকে অবশ্যই ড্রেজিং করতে হবে এবং একই সঙ্গে নদীর অববাহিকাকে কিন্তু ব্যবস্থাপনা করতে হবে। এবং সেটা কিন্তু পাহাড়ি এলাকায় নদীর অববাহিকার ব্যবস্থাপনা মানে যে করে হোক ভূমি ক্ষয়ের পরিমাণকে কমানো, এটাকে কিন্তু মাথায় রাখতেই হবে আমাদের। সুপ্রদীপ বাবু, মানে সার্বিক চিত্রের পরিপ্রেক্ষিতে শুধু উত্তরবঙ্গ নয়, সার্বিকভাবে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের পরিপ্রেক্ষিতেই তাহলে বলছেন যে এটা অববাহিকা অঞ্চলে অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটায় আরো আগে থাকতে নজর দিলে ভালো হতো, তাই কি? হ্যাঁ, অবশ্যই তাই। আমরা তো একের পর এক দেখেছি, দেখুন নদীগুলোতে যে পরিমাণে হড়পা আসছে, সেগুলো তো স্বাভাবিক ছিল না। আজ থেকে 3 দশক আগে হড়পা সংখ্যা আর এই বিগত 1 দশকে হড়পা সংখ্যা, সেটা কিন্তু ভয়ঙ্কর ভাবে বেড়ে গেছে। কিছু বছর আগে আমি আপনাদের এটা মনে করিয়ে দিচ্ছি, মাল নদীতে একটা হড়পা এসেছিল, এবং এই সেখানেও অনেকগুলো মৃত্যুর ঘটনা আমরা আপনাদের মিডিয়াদের মাধ্যমে এই বাংলার মানুষেরা জেনেছিল। সুতরাং এই ছোট ছোট নদীগুলোও যেভাবে চারিত্রিকভাবে পরিবর্তন হয়েছে, মানে একদিকে ক্লাইমেট চেঞ্জ বা জলবায়ু পরিবর্তনের থাবা, আর একদিকে হচ্ছে অনিয়ন্ত্রিতভাবে পাহাড়ে উন্নয়ন। আর একটা কথা মনে রাখতে হবে, উন্নয়ন এবং হিমালয় কিন্তু সমার্থক কোনোদিন হতে পারে না। কারণ হিমালয়কে তার নিজের মতো করে থাকতে না দিলে এই ভারতবর্ষ কিন্তু হিমালয়ের দান। তাই আজকে উত্তরবঙ্গেই বলুন বা দক্ষিণবঙ্গই বলুন, এই হিমালয় থেকে নদীগুলো নেমে না আসলে, তার জল যদি এই বাংলার নদীকে সিক্ত বা সিঞ্চিত না করে, তাহলে কিন্তু এই বাংলা, এই শস্য শ্যামলা বাংলা কিন্তু একদম ভাবে রুখা হয়ে যাবে। তাই এই নদীগুলোকে বাঁচাতে হচ্ছে, নদীর জন্য আমি কোনো এলাকা ভিত্তিতে এবং একটা নদীর অববাহিকা ধরে ধরে পরিকল্পনা করা দরকার। এবং সেই পরিকল্পনা যদি আমরা ঠিকঠাক করে করতে না পারি, তাহলে কিন্তু আমাদের সামনে আর খুব ভয়ঙ্কর একটা সমস্যা আছে। এবং আপনি দেখুন আরেকটা জিনিস, এই ব্রিজ ভাঙার যে ছবিটি আমার চোখের সামনে উঠে আসছে, আপনি দেখুন তো এই বিগত কয়েক দশকে আমরা এতগুলো ব্রিজ কেন ভাঙতে দেখলাম নদীর বুকে? আসলে ব্রিজের যে গুণগত মান খারাপ হচ্ছে এটা নয়, কিন্তু যেখানে ব্রিজ তৈরি হচ্ছে সেটা কি হচ্ছে, সাধারণ মানুষের যোগাযোগের সুবিধাকে মাথায় রেখে। কিন্তু সেইটা কি সেই নদীর বুকে সেখানে ব্রিজটা নির্মাণ করা, সেটা কি নদীর জন্য উপযুক্ত কিনা, সেটা তো আমরা কখনো ভেবে দেখছি না, এবং ভেবে দেখছি না। সামগ্রিকভাবে পুরো বিষয়টা অনেক আগে থাকতে পরিকল্পনা করে প্রকৃতি সহায়ক হচ্ছে কিনা আগামী দিনের কথা ভেবে করা উচিত। আমরা এই খবরের দিকে যেমন নজর রেখেছি।